এক গ্রামে পাঁচু নামে এক কাঠ মিস্ত্রি বাস করত। সে সেই গ্রামে এক কাঠের দোকানে কাজ করে কোনো রকমে তাদের সংসার চালাতো। শোনো পাঁচু, কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না। কিন্তু কেন মালিক? এখন দোকানে সেই রকম বেচা কেনা নেই, তাই আমার আর এত লোক লাগবে না। এই বলে দোকানের মালিক তাকে কাজ থেকে বের করে দেয়। পাঁচু মনের দুঃখে তার বাড়ি ফিরে আসে। কি গো, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলে যে? আর বলো না গো, মালিক আমাকে কাজ থেকে বের করে দিল, বলল আর কাজে আসতে হবে না। এই কথা শুনে পাঁচুর বউ মিনা খুব রেগে যায়। ঘরে কোনো খাবার নেই, কিছু আনবে নাকি, না না খাইয়ে মারার পরিকল্পনা করছো? আরে এটা কি ধরনের কথা বলছো তুমি? তোমার মুখে কি কোনো সময় ভালো কথা আসে না নাকি? যখন পেট খালি থাকে তখন মুখ দিয়ে এরকমই কথা বের হয়, মধুর বাণী বের হয় না। আরে আমি কি করব বলো? যদি আমাকে মালিক বের করে দেয়, আমি কি মালিকের সাথে ঝামেলা করব নাকি? তাহলে অন্য কোনো কাজের খোঁজ নাও না, আর বাড়ি থেকে বের হয়ে যাও। কোনো কাজ খুঁজে না পেলে বাড়ি ফিরে আসবে না। কিন্তু আরে আরে আরে, আবার না করে যাও। খাওয়ার জন্য কিছু নিয়ে আসো, আর যদি খালি হাতে বাড়ি ফেলো তাহলে আমি তোমাকে খেয়ে নেব। তার স্ত্রীর মুখে এইসব কথা শুনে পাঁচু বাড়ি থেকে বেরিয়ে পড়ে কাজ খুঁজতে। সে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও কাজ পায় না। ঠিক তখনই তার সাথে সেই গ্রামের বিমল নামে এক লোকের সাথে দেখা হয়। আরে বিমল ভাই, কোথায় গেছিলে? ওই কাজ থেকে ফিরতেছি। তা বিমল ভাই, তুমি কি কাজ করো? আমি তো লোকের বাড়িতে চাকরের কাজ করি গো। তা ভাই, এই কাজটা ভালো? হ্যাঁ, তা তুমি যদি কাজ করতে চাও তাহলে তো এটা ভালোই কাজ। আর এই কাজের সব থেকে ভালো বিষয় হইল এই কাজ কখনো বন্ধ হয় না। এইসব কথা শুনে পাঁচু চাকরের কাজ করার কথা ভাবে এবং সে ওই গ্রামে হারান ও নিমায়ের বাড়িতে কাজ করতে শুরু করে। আর কাজ করতে করতে সে তার কাজ ও সততার কারণে সবার মন জয় করে নেয়। সত্যিই পাঁচু, তুই খুব কাজের ছেলে। তোকে ছাড়া তো এখন আমরা চলতেই পারি না রে। ধন্যবাদ বাবু, এটা তো আমার কর্তব্য। পাঁচু হারানের বাড়ির কাজ শেষ করে নিমায়ের বাড়িতে কাজ করতে যায়। পাঁচু, তুমি আমাদের বাড়িতে কাজ খুব ভালোভাবে করছো। তোমার জন্য আমার বাড়ির কাজ নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতেই হয় না। ধন্যবাদ গিন্নিমা, তোমরা খুশি হলেই আমি খুশি। লোকের বাড়ি কাজ করে সে খুব নাম তো কামিয়েছিল, কিন্তু পয়সা খুব কম পেত। আর সেই কারণেই পাঁচুর স্ত্রী পাঁচুর ওপর খুব রেগে থাকত। কি হলো কি? এখনো তোমার মুখটা বাংলার 5 হয়ে রয়েছে কেন? দুটো বাড়িতে কাজ করে আর কি নিয়ে আসো? এই কটা টাকা দিয়ে কি আমি আচারে দেব? আরে কাজ করে যা পাই তাই তো নিয়ে আসবো, নাকি ওদের বাড়িতে চুরি করব আমি? সে তোমার ইচ্ছা, যা ইচ্ছে তাই করো, কিন্তু আরও টাকা নিয়ে আসো, নইলে কিন্তু আমি আমার বাবার বাড়ি চলে যাব। পাঁচু তার স্ত্রীকে খুব ভালোবাসত। সে তার বউকে ছাড়া থাকতে পারে না বলে সে একটা উপায় ভাবে। বাবু, আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ পাঁচু, বল, কি বলবি? বাবু, আমি শুনলাম ওই নিমাই নাকি আপনার কাপড় নকল করে বাজারে অনেক কম দামে বিক্রি করছে। কি কি বলছিস কি তুই? নিমাই আমার কাপড়ের নকল করছে? হ্যাঁ বাবু, এটা সত্যি। নিমাই তো বলছিল আপনার কাপড় নাকি এখন আর বিক্রি হবে না। উনি এখন থেকে সব কাপড় সস্তায় বিক্রি করা শুরু করে দিয়েছে। পাঁচুর কাছে এই কথা শুনে হারান খুব রেগে যায়। তারপর পাঁচু হারানের বাড়ি থেকে চলে আসে নিমায়ের বাড়িতে। বাবু, শুনলাম হারান নাকি গ্রামের লোকেদের বলছে আপনার দোকানের কাপড় নাকি খুব বাজে। কি বলছিস কি তুই? হারান এটা কেন বলবে? ও তো আমার বন্ধুর মতন। আরে বাবু, আজকাল বোঝা যায় না যে কে বন্ধু আর কে শত্রু। উনি বলছিল যে আপনার কাপড় নাকি খুব বাজে, তাই এখন থেকে গ্রামের সব লোকেরা ওনার দোকানেই যাবে। এইসব কথা শুনে নিমাইও খুব রেগে যায়। এরপর পচা তাদের স্ত্রীদের মধ্যে আগুন লাগানোর পরিকল্পনা করতে থাকে। গিন্নিমা, নিমাইয়ের বউ বলছিল আপনার শাড়িগুলো নাকি খুব খারাপ আর কেমন যেন পুরনো পুরনো দেখতে লাগে। কি? শিখা এটা কিভাবে বললো? দাঁড়াও,
আমি ওদের দেখাবো শাড়ি কাকে বলে। গিন্নিমা, হারানবাবুর বউ বলছিলেন যে আপনার শাড়ি দেখলে মনে হয় কোনো সবজিওয়ালির বউ। আমি জানতাম ও আমাকে দেখে জলে, শয়তান মহিলা একটা। পাঁচু হারান আর নিমাইয়ের পরিবারের মধ্যে ঝামেলার আগুন জ্বেলে দেয়। তারা দুই পরিবারই এখন একে অপরের শত্রু হয়ে যায়। কিছুদিন পর নতুন বছর আসে। তখন হারানের স্ত্রী ভাবে তাদের মধ্যে এই শত্রুতা শেষ করবে। পাঁচু, এই মিষ্টিটা নিমাইদের বাড়ি দিয়ে এসো, আর ওদের বলো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তাই সে পাঁচুর হাত দিয়ে নিমাইয়ের বাড়িতে মিষ্টি পাঠায়। এরপর পাঁচু সেই মিষ্টি নিয়ে যায় এবং সে বাইরে গিয়ে সেই মিষ্টিগুলো নিজেই খেয়ে নেয়। তারপর সে নিমাইয়ের বাড়ি যায়। নিমাইয়ের বাড়িতে নিমাইয়ের স্ত্রীও তাকে একটা মিষ্টির হাঁড়ি দেয় হারানের স্ত্রীকে দেবার জন্য, কিন্তু সেই মিষ্টির হাঁড়ি নিয়ে পচা তার বাড়ি চলে আসে। আমি শিখার বাড়িতে মিষ্টি পাঠালাম আর ওরা আমাদের বাড়িতে পাঠালো না। আমারই বেশি শখ হয়েছিল সম্পর্ক ভালো করার। আমার পাঠানো মিষ্টি দেখে ওই তো পারতো আমার বাড়িতে একটু মিষ্টি পাঠাতে। না, এবার সময় চলে এসেছে, আমাকে এবার ফাঁদ পাততে হবে। বাবু, আমার বউয়ের একটা কঠিন অসুখ হয়েছে, আমার কিছু টাকার প্রয়োজন ছিল। তা কত টাকা লাগবে তোর? বাবু, 1010 টাকা হলেই হবে। ঠিক আছে, এই নে, কিন্তু হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে টাকাটা ফিরিয়ে দিবি। ঠিক আছে বাবু। পচা সেই টাকা নিয়ে উধাও হয়ে যায়। সে আর কাজে আসে না। পচার স্ত্রী মিনাও এই টাকা দেখে খুব আনন্দ পায়। আর অন্যদিকে হারান পাঁচুর ওপর খুব রেগে যায় আর সে গ্রামের প্রধানের কাছে যায়। প্রধানবাবু, পচা আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে পালিয়েছে, আর ও এখন কাজেও আসছে না। আমাদের ওকে একটা শাস্তি দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি পচাকে ডেকে ওর কাছ থেকে সব কথা আগে শুনবো, তারপরই আমি সঠিক সিদ্ধান্ত নেব। পরের দিন পচা প্রধানের সভায় আসে। সেখানে হারান ও তার স্ত্রী আর নিমাই ও তার স্ত্রী উপস্থিত ছিল। পাঁচু, তোমার ওপরে অভিযোগ আছে যে তুমি হারানের কাছ থেকে অনেক টাকা নিয়েছো আর এখন কাজ করতেও আসছো না। এটা কি সত্যি? না না প্রধানবাবু, এটা একদম মিথ্যা কথা। উনি নিজেই আমাকে কাজ থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ প্রধানবাবু, পাঁচু ঠিকই বলেছে। ওই হারান সবসময় মিথ্যে কথা বলে, আর ও তো চাকরদেরও খুব বিরক্ত করে। আরে মোড়ল মশাই, হরেনের গিন্নিও কম না, ওই পচাকে খুব বিরক্ত করত, আমি নিজে দেখেছি। হায় হায়, কি মিথ্যে কথা বলছে এরা। মিথ্যা নয়, সত্যি। আমাকে দেখুন প্রধানবাবু, আমি তো একদম সুস্থ। এরা দুই স্বামী স্ত্রী মিলে মিথ্যে কথা বলছে। পাঁচুর বিরুদ্ধে তো কোনো প্রমাণই নেই, সব সাক্ষী পাঁচুর দিকেই আছে, তাই পাঁচু নির্দোষ। পাঁচু স্বস্তির নিঃশ্বাস নেয় আর সেখান থেকে চলে যায়। হারানের কাজ ছেড়ে পাঁচু এখন প্রধানের বাড়িতে কাজ করে, আর সে এখন প্রধানবাবুর ভরসাও জিতে নেয়। একদিন নিমাই স্ত্রী শিখা তার গয়নার মেরামত করতে বাজারের দিকে যায়। পাঁচু, আমি বাজারের দিকে যাচ্ছি, এই সোনার গয়নাগুলো মেরামত করতে হবে, তুমি বাড়ির খেয়াল রেখো। আরে গিন্নিমা, আমি থাকতে আপনি কেন বের হলেন? আমাকে দিন, আমি যাচ্ছি। ঠিক আছে, তোমাকে এখন ভরসা করা যায়, এই নাও, আর সাবধানে যাবে। শিখার গয়না নিয়ে পাঁচু উধাও হয়ে যায়। দুদিন পর যখন শিখা আর নিমাই পাঁচুর বাড়ি যায়, তখন পাঁচু অস্বীকার করে দেয়। তারপর তারা প্রধানবাবুর কাছে যায় অভিযোগ করতে। পাঁচু, তোমার ওপরে গয়না চুরি করার অভিযোগ এসেছে। না না প্রধানবাবু, আমি এমন কিছু করিনি, ওনারা মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা? আমার সব গহনা তুই নিয়েছিস, আর আর তুই এখন মিথ্যে কথা বলছিস? প্রধানবাবু, আমার তো মনে হয় এরা দুজন মিলে পাঁচুকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলছে। হ্যাঁ প্রধানবাবু, ওই শিখা তো পাঁচুকে একদম দেখতেই পারতো না, আর ও তো চাইতোই না যে পাঁচু আমাদের বাড়িতে কাজ করুক। আরে আরে দিদি, তুমি অন্তত এমন কথা বলো না, ও তো তোমার সাথেও এমন করেছিল। হ্যাঁ,
কিন্তু তখন কি তুমি আমাদের হয়ে কথা বলেছিলে যে এখন আমরা তোমার হয়ে কথা বলবো? আরে না না, হারান বউ একদম ঠিক কথা বলেছে। আর পাঁচু তো আমার বাড়িতেও কাজ করে, আমি জানি ও এমন কাজটি করতে পারে না। এভাবেই পাঁচু আবারও বেঁচে যায়। আমাদের কাছে তো অনেক টাকা আর গয়না হয়েছে, চলো এবার আমরা শহরে গিয়ে থাকবো। চলো যাবো গো, শহরে যাব, কিন্তু তার আগে তো একটা বড় হাত মেরে নাও। বড় হাত মানে কি বলতে চাইছো তুমি? আরে প্রধান বাবুর বাড়ি। পাঁচু প্রধানবাবুর বাড়িতে চুরি করতে চায় না, কিন্তু মিনার বারবার বলাতে সে রাজি হয়ে যায়। পরের দিন সে একটা কাগজ তৈরি করে ফেলে, যেখানে লেখা আছে প্রধানের সব সম্পত্তি এখন থেকে পাঁচুর। আর পাঁচু সেই কাগজটা নিয়ে প্রধানের কাছে যায় সই করানোর জন্য। প্রধানবাবু, এটা রেশনের কাগজ, আপনি যদি এর ওপর একটা সই করে দেন তাহলে আমি সহজে রেশন পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই নাও। সেই কাগজটাতে সই করতেই পাঁচু বদলে যায়, আর সে প্রধানকে তার ঘর থেকে বের করে দেয়। আরে আরে, তুই কি পাগল হয়ে গেলি নাকি রে পাঁচু? তুই এটা কি করছিস? আপনি নিজেই আপনার সব সম্পত্তি আমার নামে করে দিয়েছেন। এবার আপনি যান তো, যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। বিশ্বাসঘাতক! তার মানে হারান আর নিমাই ঠিক কথাই বলছিল। হ্যাঁ, যাও যাও, এখান থেকে যাও এখন। এরপর প্রধানবাবু আবার পঞ্চায়েতের সভার আয়োজন করে। সেখানে হারান, হারানের স্ত্রী, নিমাই, নিমাইয়ের স্ত্রী এবং গ্রামের কিছু লোক থাকে। এবার আমাদের সকলকে মিলে ওই পাঁচুকে শাস্তি দিতে হবে। এরপর পাঁচুকে সেই সভায় ধরে নিয়ে আসা হয়। পাঁচু, তুই এবার আমার ওই কাগজটা ফিরিয়ে দে, আর হারানের থেকে নেওয়া টাকা, নিমাইয়ের থেকে নেওয়া সব সোনার গয়না ফিরিয়ে দে। আর আমি তোর সারা জীবনের জন্য কারাগারে থাকার ব্যবস্থা করছি। না না, এমন করবেন না, আমার স্বামীকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমার স্বামীকে। এখন কেন কাঁদছো? এই সব হয়েছে তোমার জন্য। না আমি তোমার কথা শুনতাম, আর না এমনটা হতো। এরপর পাঁচু সবার সব জিনিস ফিরিয়ে দেয়, আর পাঁচুকে পুলিশ ধরে নিয়ে যায়। তারা তিনজনই সেখান থেকে চলে আসে, আর একটা গাছের নিচে দাঁড়িয়ে ভাবতে থাকে, আরে ভাই, আমরা তো ফেসে গেলাম রে। এখন এই এক সপ্তাহের মধ্যে 4,000 টাকা আমরা কোত্থেকে আনবো বলতো? আরে তোরা কোনো চাপ নিস না, পয়সা জোগাড় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। তা কোথার থেকে হবে শুনি? কোনো কাজই তো পারি না আমরা, পয়সা কোথার থেকে আসবে? তার উপর আবার মোড়ল মশাই আমাদের 7 দিনের সময় দিয়ে চলে গেলেন। এমন সময় ওখানে একজন ভিখারি এসে তাদের কাছে ভিক্ষা চায়। ওপরওয়ালার নামে কিছু দাও বাবা। আরে যাও বাবা, এখন যাও। ওপরওয়ালার নাম করে 1 টাকায় দিয়ে দাও না বাবা। আরে আমাদের কাছে 1 আনাও নেই, তুমি যাও যাও, অন্য কারো কাছে গিয়ে ভিক্ষা চাও। তাদের মুখে এমন কথা শুনে ভিখারি বলে, আমার তো মনে হচ্ছে তোমরা আমার থেকেও বড় ভিখারি। এই নাও, এই 5 টাকা রাখো। এই কথা শুনে তারা তিনজন খুব রেগে যায়। আরে তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি আমাদের তোমার মতো ভিখারি ভাবছো নাকি? হ্যাঁ, কারণ তোমাদের অবস্থা তো আমার থেকেও খারাপ দেখছি। আমাদের কাছে কোনো কাজ নেই বুঝলে, তাই আমরা এখানে বসে আছি। তোমাদের জন্যে কেবল একটাই কাজ আছে, তোমরাও ভিক্ষা করা শুরু করে দাও। কিন্তু হ্যাঁ, তোমাদের তো আবার কেউ ভিক্ষা দেবে না, কারণ ভিক্ষা তো লোক দেখে দেয়। তোমরা তো এখনো জোয়ান রয়েছো। এই বলে সেই ভিখারি সেখান থেকে চলে যায়। আরে দেখেছিস এখন আমাদের কি সময় চলে এসেছে? এখন এই ভিখারিও আমাদের কথা শুনিয়ে চলে যায়। হ্যাঁ, তার উপর আবার আমাদের ভিক্ষা করার কথাও বলে গেল। গদাই তাদের দুজনের কথা শুনে কিছু একটা ভাবে, আর তারপর বলে, তবে একটা জিনিস ভাই, ওই ভিখারি কিন্তু খারাপ কিছু বলেনি, কাজটা কিন্তু খুব একটা খারাপ না, বুঝলি? তুই কি পাগল হলি নাকি? তুই কি বলতে চাস আমরা এখন ভিক্ষা করি? গ্রামে আমাদের যেটুকু সম্মান আছে তাও চলে যাক। তা আমি কখন বলেছি যে আমাদের গ্রামে ভিক্ষা করব, অন্য গ্রামে গিয়ে ভিক্ষা করব? আর আমি তো শুনেছি এই ভিখারিরা নাকি একদিনে অনেক টাকা ইনকাম করে। না না, এই কাজ করব না।
আরে তোরা সবাই আমার কথাটা শোন, মাত্র 1 সপ্তাহেরই তো ব্যাপার। এই 1 সপ্তাহের মধ্যে আমরা ওই টাকা তো কামিয়েই নেব, যেটা দিয়ে আমরা ওই চাওয়ালার টাকাটা শোধ করে দিতে পারি। আর তারপর যদি কেউ জিজ্ঞেস করে তবে বলে দেব যে আমরা বাইরে কাজ করে টাকা ইনকাম করছি। এতে আমাদের গ্রামে বেশ ভালো নাম ডাকও হয়ে যাবে, আর কেউ আমাদের বেকারও বলবে না। সব কথা শুনে নিমাই বলে, কিন্তু আমাদের ভিক্ষা দেবে কে? আমাদের কাছে যদি কেউ ভিক্ষা চাইতে আসে তবে আমরা বলি কোনো কাজ করতে পারো না, তা লোক তো আমাদেরও এই কথাই বলবে। আরে তোরা কোনো চাপ নিস না রে, এর একটা উপায় আছে আমার কাছে। কি উপায়? আমাদের শুধু একটু অভিনয় করতে হবে। আমাদের মধ্যে একজনের অন্ধ, একজনের কালা, আর একজনকে বোবা হতে হবে। ব্যাস, তারপর আমাদের কাজ সহজেই হয়ে যাবে। আর এই লোকজন তো আমাদের ওপর দয়া করে টাকা দিয়ে যাবে। পরের দিন তারা পাশের গ্রামে চলে যায়। তাদের মধ্যে নিমাই বোবা, ভুম্বল অন্ধ এবং গদাই কালা সাজে। ওই গ্রামের একজন লোক একটা সিঙ্গারার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছিল। শোন, আমরা 3 জন যদি একসাথে যাই তাহলে আমাদের উপর সন্দেহ হতে পারে, তাই আমিই আগে যাই। নিমাই সেই লোকটার কাছে গিয়ে ভিক্ষা চায়, কিন্তু সে এটা ভুলে যায় যে সে বোবার অভিনয় করছে। ওপরওয়ালার নামে কিছু টাকা দিয়ে দিন বাবু, আমি জন্ম থেকে কথা বলতে পারি না। নিমাইয়ের এই কথা শুনে সেই লোকটি অবাক হয়ে যায়। আরে, তুই যদি জন্মের থেকে কথা বলতে না পারিস তাহলে এখন কিভাবে বললি? এই শুনে নিমাইয়ের মনে পড়ে যায় যে সে বোবার অভিনয় করছে। তারপর সে বোবার অভিনয় করতে শুরু করে। নিমাইয়ের এই কাণ্ড দেখে সেই লোকটি বুঝে যায় যে এই নিমাই মিথ্যা অভিনয় করছে। আরে, আমাদের পাগল পেয়েছিস নাকি? কথা বলতে পারিস তাও বোবার অভিনয় করে ভিক্ষা করে বেড়াচ্ছিস? মারো ভাই, সবাই মারো একে। এই কথা বলে সেই লোকটি আর গ্রামের কিছু লোকজন নিমাইকে মারতে থাকে। মার খেয়ে নিমাই কষ্টসিষ্টে তার বন্ধুর কাছে এসে পৌঁছায়। ওরে ওরে বাবারে, ওই লোকগুলো আমাকে খুব মেরেছে ভাই, মেরে আমার কোমর ভেঙে দিয়েছে। ওরে বাবারে, ও মাগো। আরে পাগল, তোকে বোবার অভিনয় করতে হতো। তুই কোথাও দেখেছিস যে কোনো বোবা বলছে আমি জন্মে থেকেই বোবা? তোকে দিয়ে অভিনয় হবে না। আমাকে দেখ, আমি কিভাবে অভিনয় করে ওদের কাছ থেকে টাকা নিয়ে আসি। এই বলে ভোম্বল সেই লোকটির কাছে চলে যায়। ওপরওয়ালার নামে কিছু দিয়ে দিন বাবু, আমার বাড়িতে আমার বউ বাচ্চা 2 দিন ধরে কিছু না খেয়ে আছে। ভোম্বলকে দেখে সেই লোকটির তার উপর খুব দয়া হয়। সে তার পকেট থেকে 100 টাকার নোট বের করে ভোম্বলকে বলে, তুমি কোথায় থাকো? তোমাকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি। আমি ওই পাশের গ্রামে থাকি বাবু। তুমি কি জন্মের থেকেই চোখে দেখতে পারো না? না না বাবু, কিছুদিন আগে আমার ওপর একটা দেওয়াল ভেঙে পড়ে, আর আমার কাছে চিকিৎসা করার টাকা ছিল না, তাই আমি অন্ধ হয়ে যাই। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না। তোমার যদি আরও টাকার প্রয়োজন হয় তবে তুমি আমার সাথে দেখা করো। কিন্তু আমি আপনার সাথে দেখা করব কিভাবে? আমি তো দেখতেই পাই না। আমার নাম হারান, আমি এই গ্রামের প্রধান। তুমি যে কোনো লোককে জিজ্ঞেস করবে, সে তোমাকে আমার বাড়ি বলে দেবে। সেসব তো ঠিক আছে বাবু, কিন্তু আপনি আপনার হাতের ওই 100 টাকাটা আমাকে দেবেন না? হ্যাঁ হ্যাঁ, দেব তো। হঠাৎ করে সেই লোকটার একটা কথা মনে পড়ে যায়। কিন্তু তুমি তো অন্ধ, তুমি কি করে আমার হাতের 100 টাকাটা দেখলে? না না না, মানে আসলে হ্যাঁ, আমি 100 টাকার গন্ধ পাই। আমার সামনে কেউ যদি 100 টাকা বার করে তবে আমি বুঝে যাই। এই কথা শুনে লোকটা খুব রেগে যায় আর বলে, তুই চোখে দেখতে পাস আর তুই অন্ধের অভিনয় করে ভিক্ষা করছিস? দাঁড়া, তোর হচ্ছে। এই মারো সবাই মিলে একে, মারো। এই বলতেই ভোম্বল সেখান থেকে দৌড়ে পালায় আর সে চলে আসে তার বন্ধুদের কাছে। কিরে একটা ভোম্বল, যাবার সময় তো খুব বড় বড় বাতেলা দিচ্ছিলি, আর এখন কি হলো? আরে আরে আমি অভিনয় তো ঠিকঠাকই করছিলাম, কিন্তু ওই লোকের হাতে 100 টাকা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। না, তোরা দুজন দেখছি কোনো কাজেরই না, তোদের দ্বারা একটা কাজও হবে না।
হ্যাঁ হ্যাঁ, তুই তো মনে হয় খুব বড় অভিনেতা, দেবের আগে তোর নাম আসে। চুপ কর তোরা, আর দেখ কি করে আমি ওই লোকটাকে বোকা বানাই। থাক থাক ভাই, আমার তো মনে হচ্ছে যে আমাদের অন্য কোথাও যাওয়ার দরকার। এবার যদি তুইও ধরা পড়ে যাস তবে ওরা তোকে মেরে ছাতু বানিয়ে দেবে। আরে থাম তোরা, আমি তোদের মতন বোকা না, অনেক সিনেমা দেখেছি। আজ যদি নায়ক হতে যাই না, তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না, বুঝলি? হ্যাঁ ভাই, যেতে দে ওকে, যেতে দে। যা ভাই, তুই যা। গদাই কালার অভিনয় করে সেই লোকটির কাছে যায়। ওপরওয়ালার নামে কিছু দিন বাবু। এখনই দুটো লোক এখান থেকে মার খেয়ে গেল, আর আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে তুইও ওদের দলের লোক। কিন্তু গদাই সেই লোকটির কথায় কোনো উত্তর দেয় না। আরে কানে কালা নাকি? গদাই চুপ করে থাকে। ওপরওয়ালার নামে এই কালাকে কিছু দিন বাবু। বুঝেছি, যখন তুই আমার কথা শুনতেই পারছিস না, তার মানে সত্যিই তুই কালা। সেই লোকটি 100 টাকার একটা নোট বের করে গদাইকে দিতে যাবে, ঠিক তক্ষুনি সেখানে ওই ভিখারি এসে হাজির হয়। ওপরওয়ালার নামে কিছু দিন বাবু। লোকটি ওই ভিখারিকেও কিছু টাকা দিতে যায়, আর তক্ষুনি ওই ভিখারি গদাইকে দেখতে পায়। তুমি তো এই গ্রামে অনেক দিন ধরে ভিক্ষা করো, নাও তোমার একজন সাথী চলে এসেছে। লোকটির কাছ থেকে এমন কথা শুনে সে ভিখারি অবাক হয়ে যায়। সাথী? কোন সাথী? আমি তো একাই আছি। আরে এই দেখো আর একজন, বেচারা কানে শুনতে পায় না। আরে কি বলছেন বাবু? এরা কোনো ভিখারি না, এরা ওই পাশের গায়ে থাকে। এর সাথে তো আরো দুজন ছেলে আছে। ভিখারির এইসব কথা শুনে লোকটি রেগে যায় আর বলে, তার মানে তুইও ওই ছেলেগুলোর মতো অভিনয় করছিস? ভিখারি আর লোকটির এইসব কথা শুনে গদাই রেগে যায়, আর সে ভুলে যায় যে সে কালার অভিনয় করছে। না না বাবু, মিথ্যে কথা বলছে ওই বুড়ো। আপনি যে কোনো লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, আমি জন্মের থেকেই কানে শুনতে পাই না। তুই যদি জন্মের থেকেই কালা হোস, তবে এই ভিখারির কথা তুই কি করে শুনলি রে? লোকটির এই কথা শুনে গদাই সেখান থেকে পালাতে থাকে, আর এই দেখে লোকটি পাশের গ্রামবাসীদের বলে, ধর ওকে, ও নিশ্চয়ই ওর বন্ধুদের কাছে যাচ্ছে। গদাই দৌড়ে তার বন্ধুর কাছে চলে আসে, আর গদাইয়ের পেছন পেছন গ্রামবাসীরাও তাদের কাছে চলে আসে। এরাই সেই তিনজন যারা ভিখারি সেজে ভিক্ষা করছিল। এদের জন্যই যারা সত্যিকারের ভিখারি তারা ভিক্ষা পায় না। মার, এদেরকে ধরে মার। সকল গ্রামবাসীরা তাদের তিনজনকে ধরে খুব মারে। এরপর তারা তিনজন তাদের গ্রামে ফিরে আসে। ভাই, কাল থেকে যোগালির কাজে যাব, আর সেই কাজ করেই টাকা জোগাড় করব, নইলে 1 সপ্তাহ পর মোড়ল আবার আমাদের মারবে। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস। এবার তো মনে হচ্ছে আমাদের তিনজনকে একটা কাজ খুঁজতেই হবে। এরপর সেই তিনজন খুব ভালো করে মন দিয়ে কাজ করতে থাকে।